গাছের সবথেকে উপরের যে শত্রু, এই শত্রুটা কে? এই শত্রুকে আপনাকে প্রথম চিনতে হবে। বরবটি গাছের যে সবথেকে উপরের যে শত্রুটির নাম আসে তা হলো বরবটি গাছের জন্য একটি মাত্র কীটপতঙ্গ। সেই কীটপতঙ্গ বরবটি গাছের সবথেকে বড় শত্রু। এটি অন্য কোনো কীটপতঙ্গ নয়, এটি হলো স্বয়ং পিঁপড়া। এই মাটির নিচে জমে থাকা সুজলা সুফলা এই ঋতু বৈচিত্র্য দেশে ঋতুর প্রকারভেদে কৃষি ফসল মাঠে একেক সময় একেক ধরনের শাক, সবজি, ফলমূল ফসলের মাঠে শোভা পায়, সেই সাথে বাজারে শোভা বর্ধন করে। বিশেষ করে শরৎ ঋতু থেকে শীত ঋতু পর্যন্ত এই সময় কিন্তু এই বরবটি সিম বাজারে এবং কৃষি ফসল মাঠে অনেক বেশি শোভা বর্ধন করে। আজ আমি আসছি এই বরবটি সিম সম্বন্ধে কথা বলতে। বরবটি সিম একটি জনপ্রিয় জাত। এদেশের কিন্তু সবজি হিসেবে অনেক জনপ্রিয় একটি সবজি। আর এই সবজিতেই তেমন কোনো রোগ বলতে তেমন কিছুই নেই। শুধুমাত্র একটি ভাইরাস, তা হলো মোজাইক ভাইরাস এই বরবটি সিমে আক্রমণ করে। যদি সেখানে মোজাইক ভাইরাস আক্রমণ না করে তাহলে কিন্তু এর ফলন ব্যাপক আকারে বৃদ্ধি পায়। আর আমরা যখন মাঠ পর্যায়ে কৃষি ফসলের মাঠে কাজ করতে যাই, যখন বরবটির বেল্টে যখন কাজ করতে যাই, তখন অনেক কৃষক আমাদেরকে এই প্রশ্ন করে, ভাই আমার বরবটির বেল্টে অনেক বেশি পরিমাণ ফুল হয় কিন্তু ফল পাচ্ছি না। এর জন্য কিন্তু অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেক কৃষক এর জন্য হতাশা ভোগ করে যে আসলে একটি ডাঁটাতে ৫ থেকে ৭টি ১০টি পর্যন্ত ফল পাওয়া সম্ভব। সেখানে ১টি ২টি ৩টি পর্যন্ত ফল পাওয়া যায়। এর বেশি ফল পাওয়া যায় না। আমি যে বেল্টে দাঁড়িয়ে কথা বলতেছি, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাঁটাতে সর্বোচ্চ ২টি পরিমাণ ফল দেখা যাচ্ছে। ২টির বেশি ৩টি কিন্তু এখানে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে আপনারা ক্যামেরায় দেখতেছেন, এখানে কিন্তু ২টির বেশি কোথাও ফল দেখা যাচ্ছে না। তাই আমি এই সম্বন্ধে কথা বলতে আসছি যে এখানে কি ধরনের সমস্যা এবং এর সমাধান কি? আর কি ধরনের সমস্যার কারণে এই ফুলগুলো ফলে পরিণত না হয়ে এমনিতে ঝরে পড়ে? আমি এই বিষয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলব। আপনি যদি বরবটির সঠিক মাত্রায় ফলন পেতে চান বা অধিক ফলন পেতে চাইলে আপনাকে ১ম জানতে হবে, বরবটি চাষ করার পূর্বে আপনাকে জানতে হবে বরবটি গাছের সবথেকে উপরের যে শত্রু, এই শত্রুটা কে? এই শত্রুকে আপনাকে প্রথম চিনতে হবে। বরবটি গাছের যে সবথেকে উপরের যে শত্রুটির নাম আসে তা হলো বরবটি গাছের জন্য একটি মাত্র কীটপতঙ্গ। সেই কীটপতঙ্গ বরবটি গাছের সবথেকে বড় শত্রু। এটি অন্য কোনো কীটপতঙ্গ নয়, এটি হলো স্বয়ং পিঁপড়া। এই মাটির নিচে জমে থাকা যে পিঁপড়াগুলো, এগুলো বরবটি গাছ গজানোর পর থেকে শুরু করে বরবটি গাছ যেদিন উঠাই ফেলবেন সেদিন পর্যন্তও এই পিঁপড়া এই বরবটি গাছকে আক্রমণ করে। আর যে গাছের যে ডগায় বা যে ডাঁটায় পিঁপড়ার আক্রমণ হবে সেখানে দেখবেন সাদা, সাদা পাউডারের মতো একগুলো ছত্রাক পড়বে। এই ছত্রাকের কারণে বরবটি গাছে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তো এই পিঁপড়াকে ১ম আপনাকে ধ্বংস করতে হবে। আর পিঁপড়াকে ধ্বংস করার জন্য খুব বড় কোনো শক্তিশালী ঔষধের কোনো প্রয়োজন নাই। এখানে কিন্তু মশা মারার জন্য কামান ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি ল্যাম্বডাসাইহ্যালোথ্রিন অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক রয়েছে এগুলো কিন্তু অনুমোদিত মাত্রার চেয়ে একটু কম মাত্রায় প্রয়োগ করলেই এই পিঁপড়াকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে কিন্তু এই বরবটির ফুলগুলোকে নষ্ট করে ফেলবে। এইজন্য অনুমোদিত মাত্রার চেয়ে একটু কম ব্যবহার করবেন। বরবটি গাছের জন্য যে ২য় স্টেপের যে শত্রু, এখানে ৩টি ছোট, ছোট পোকা রয়েছে। এই ৩টি পোকা কিন্তু বরবটি গাছের ২য় স্টেপের শত্রু। এই ৩টি পোকার মধ্যে হলো লাল মাকড়, সাদামাছি, জাপ পোকা। আর যে একটু আগে যে একটি ভাইরাসের কথা বলছিলাম মোজাইক ভাইরাস, এই মোজাইক ভাইরাস কিন্তু এই লাল মাকড়, সাদামাছির মাধ্যমেই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। তো এইজন্য আপনি যদি এই ৩টি ছোট যে পোকাগুলোর কথা বলবেন, এই ৩টি পোকা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার বেল্টে কখনো এই মোজাইক ভাইরাসও আসবে না। আর এই ৩টি ছোট, ছোট যে পোকাগুলো রয়েছে, এই ৩টি পোকাকে কিন্তু আপনি একটি মাত্র ঔষধ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে অ্যাবামেকটিন গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করলে কিন্তু আপনি অবশ্যই এই ৩টি পোকাকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারেন। অথবা ডাইনোডিফুরান গ্রুপের কীটনাশক যদি আপনি প্রয়োগ করেন সবথেকে ভালো কাজ করবে ডাইনোডিফুরান গ্রুপের ঔষধ। এখানে আপনি লাল মাকড়, সাদামাছি সেই সাথে জাপ পোকা এই ৩টিকে কিন্তু একত্রে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। আর সর্বোপরি আমি যে ২টি স্টেপের কথা বললাম, এই ২টি হলো বরবটি গাছের শত্রু। এবার আসুন বরবটির শত্রু, বরবটি অর্থাৎ ফলের শত্রু। এই ফলের শত্রু একটি মাত্র পোকা, তা হলো যেটাকে ছিদ্রকারী পোকা বলা হয়। বেগুনের যেমন ডগা ও ফল ছিদ্রকারী পোকা, এই একই যে ছিদ্রকারী পোকা, এই ছিদ্রকারী পোকা কিন্তু সর্বশেষ যে বরবটির যে ক্ষতি করে তা হলো এই ছিদ্রকারী পোকা। আর এই ছিদ্রকারী পোকা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার বরবটি হবে ঠিকই, বাজারে গেলে আপনি বাজার দর ভালো পাবেন না। কি কারণ? এখানে
নষ্ট যে আপনার বরবটি, এই বরবটি কেউ নিতে চাবে না। এর জন্য আপনাকে ছিদ্রকারী পোকা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আর এই ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটি মাত্র ঔষধ প্রয়োগ করলে এই ছিদ্রকারী পোকাকে আপনি সম্পূর্ণ নির্মূল করতে পারেন। তা হলো অ্যাবামেকটিন বেনজয়েড প্লাস লুফেনিউরন। এই জাতীয় গ্রুপের যে কীটনাশক রয়েছে এটা কিন্তু এই ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য, এমনকি এই যে বরবটির জন্য সবথেকে ভালো এবং সবথেকে উপযুক্ত। এরপরে আসুন বরবটির সার ব্যবস্থাপনা। যখন কয়েকবার ফল উঠানোর পর দেখবেন যে ধীরে, ধীরে ফলন কমে আসে, এর জন্য আপনারা বিভিন্ন ধরনের সার দিয়ে থাকেন, সেই সাথে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করে থাকেন। এটি কিন্তু সবথেকে বড় ভুল। কখনো জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করবেন না। আপনার যখন কয়েকবার ফল উঠানোর পর অবশ্যই গাছে পানি দেওয়ার পর আপনি অবশ্যই হিউমিক অ্যাসিড জাতীয় কোনো খাবার দেবেন। সেই সাথে অবশ্যই বোরন ব্যবহার করবেন, পটাশিয়াম ব্যবহার করবেন। এই ৩ টি খাবার কিন্তু গাছের সবথেকে গুরুত্বপূর্ণ। আর এরপর উপরে যদি আপনার পিজিআর স্প্রে করার প্রয়োজন হয়, হালকা কিছু পিজিআর দেবেন। কিন্তু কখনো চেষ্টা করবেন না যে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করলে ফলন বৃদ্ধি পাবে বেশি। তাই কখনো আপনাকে আমি এই কথাটা বলতেছি, জিব্রেলিক অ্যাসিড থেকে অবশ্যই বিরত থাকবেন। জিব্রেলিক অ্যাসিড আপনার গাছকে নষ্ট করে দেবে। তাই জিব্রেলিক অ্যাসিড কখনো প্রয়োগ করবেন না। আর যদি আপনার ফলের রং যদি খারাপ হয়ে আসে, তখন অবশ্যই আপনি সলুয়ার বোরন স্প্রে করবেন। দেখবেন আপনার ফসলের রং অবশ্যই চকচকে হবে, সুন্দর হবে। তো প্রিয় দর্শক, আজ এখানেই কথা শেষ করছি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।